আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সায়েন্স শিক্ষা পরিবারে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শহীদুজ্জামান। আজকে নতুন একটি মজার টপিক নিয়ে হাজির হচ্ছি। স্লাইডে দেখতে পাচ্ছি আজকের ক্লাস হচ্ছে প্রোনাউনের বাকি অংশ। প্রোনাউনের বাকি অংশ এখানে দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন প্রশ্নবাচক সর্বনাম। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর আগে আমরা কিন্তু লেকচার সেন্টেন্স হিসেবে পেয়েছি, সেন্টেন্সের প্রকারভেদ জেনেছি, ওখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স ছিল। তাহলে আমরা পার্টস অফ স্পিচে কিন্তু প্রোনাউনে ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে এখন দেখতে পাচ্ছি। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয় অথবা কোনো কিছু জানতে চাওয়া হয় তাকেই ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। প্রোনাউন নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাই হচ্ছে প্রোনাউন। এর আগে আমরা কিন্তু ক্লাস পেয়েছিলাম, সেক্ষেত্রে আমরা প্রোনাউন হিসেবে হু, হুম, হোয়াট, হুইচ, হুজ এগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এ প্রোনাউন হুইচ আস্কস আ কোয়েশ্চন অ্যাবাউট সামথিং, ইটস কল্ড ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সেই আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন খুঁজে পাবো। যেমন হু কেম হিয়ার ইয়েস্টারডে, হুম ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইজ ইউর নেম, হুইচ ইজ ইউর পেন, হুজ ইজ দিস পেন। এগুলো প্রশ্নের মাধ্যমে আমরা কি পাবো? উত্তর পাবো। এই প্রশ্নগুলোতে আমরা যে প্রোনাউনগুলো দেখতে পাচ্ছি হু, হুম, হোয়াট, হুইচ, হুজ, এবং এগুলো কি সেন্টেন্সে রয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে। যাদেরকে দেখতে পাচ্ছি তারা হচ্ছে প্রোনাউন, সেন্টেন্স হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। আন্ডারলাইন ওয়ার্ডগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে দেখতে পেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াট ক্লাস ডাজ হি রিড ইন, হুইচ পেন ডু ইউ লাইক, হুজ কার ইজ দিস। তাহলে আমরা ভাবছি মনে মনে যে এগুলাও ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, সত্যি ধরেছ, এগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু এগুলো কি প্রোনাউন? তাহলে আমরা কিভাবে চিনব প্রোনাউন? হোয়াট, হুইচ, হুজ তখনও পড়েছি, কিন্তু এর আগে আমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে একটি ধারণা পেয়েছিলাম। কিরকম? নাউন এর পূর্বে যদি কোনো পার্টস অফ স্পিচ ব্যবহৃত হয় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন হোয়াট ক্লাস, ক্লাস হচ্ছে নাউন, হুইচ পেন, পেন হচ্ছে নাউন, এবং হুজ কার, কার হচ্ছে নাউন। নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়েছে, কিন্তু সেন্টেন্সটি কি? ইন্টারোগেটিভ। এখানে হয়েছে কি? অ্যাডজেক্টিভ। সবে মিলে কি হলো? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বুঝতে পারলাম হোয়াট, হুইচ, হুজের পরে নাউন থাকলে অবশ্যই তারা অ্যাডজেক্টিভ হয়। ইনডিফিনিট প্রোনাউন অনির্দিষ্টবাচক সর্বনাম। যে প্রোনাউন অনির্দিষ্ট কোনো নাউন এর পরিবর্তে বসে তাকেই ইনডিফিনিট প্রোনাউন বলে। একদম অনির্দিষ্ট, নির্দিষ্ট না। যেমন আমরা উদাহরণ যদি আগে ধরি, ওয়ান, সাম, এনি, মেনি, অল, ফিউ, এখানে কোনো নির্দিষ্ট কোনো কিছুই নেই। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এখানে কাউকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। সাম অফ মাই ফ্রেন্ডস আর প্লেয়িং, আমার কিছু বন্ধু খেলা করছে, এখানে কোন বন্ধু খেলা করছে সেটা নির্দিষ্ট নেই। অল আর গোয়িং টু ঢাকা, সবাই ঢাকা যাচ্ছে, এখানে কোনো নির্দিষ্ট নেই। ফিউ অফ মাই ফ্রেন্ডস আর প্লেয়িং ইন দি ফিল্ড, মাঠে আমার কিছু বন্ধু খেলা করছে। তাহলে এখানে আমি কাউকে দেখতে পাচ্ছি না নির্দিষ্ট করে, সেক্ষেত্রে আমরা বলতে পারছি অনির্দিষ্ট যে কোনো প্রোনাউন আমরা যদি দেখতে পাই সেটাই হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রিলেটিভ প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রিলেটিভ প্রোনাউন হচ্ছে সম্পর্কবাচক সর্বনাম। সম্পর্ক, দুইয়ের মধ্যে সম্পর্ক, দুই এর মধ্যে সম্পর্ক। আমরা সাধারণত দুটি শব্দ বা দুটি বাক্যের মধ্যে সম্পর্ককে কনজাংশন বলি, কিন্তু এখানেও দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করবে। তবে যা দ্বারা সংযোগ স্থাপন করবে তার পূর্বে নাউন বা প্রোনাউনের একটি সম্পর্ক তৈরি হবে, তাকে আমরা ইন্টিসিডেন্ট বলি। যেমন এখানে একটি উদাহরণের মাধ্যমে দেখা যাক, আই নো দি বয় হু কেম হিয়ার, আমি চিনি বালকটিকে
যে এখানে এসেছিল। তাহলে আমরা কি বুঝতে পারলাম? দুটি সেন্টেন্স হু দ্বারা যুক্ত হয়েছে, তাহলে রিলেটিভ প্রোনাউন। নো, আমরা আগেই এটা চিন্তা করব না দুটি সেন্টেন্সের মধ্যে থাকলেই রিলেটিভ প্রোনাউন হবে, তা কিন্তু নয়। কারণ রিলেটিভ প্রোনাউনের আগে কি রয়েছে? দি বয়। দি বয় এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করেছে। কিভাবে বুঝবো? আই নো দি বয়, আমি যে বালকটিকে চিনি সে এখানে এসেছিল। তাহলে কোন বালক? সে, যে যাকে আমি চিনি সে এসেছিল। তাহলে এই দি বয় এবং হু এর মধ্যে একটি সম্পর্ক তৈরি হলো, এই সম্পর্কটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে আমরা রিলেটিভ প্রোনাউন সম্পর্কে মোটামুটি জানতে পারলাম। এখন আমরা জানব উদাহরণের মাধ্যমে, যেমন হি লাইক দি পেন দ্যাট হুইচ আই গেভ। দ্যাটও হতে পারে, হুইচও হতে পারে। তাহলে আমরা কিভাবে বুঝবো এই প্রোনাউনের পূর্বে তার সাথে কোনো সম্পর্ক আছে কিনা? তার পূর্বেই বসবে, যেমন দি পেন, এর সাথে দ্যাট বা হুইচের একটি কানেকশন বা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে আমরা অ্যান্টিসিডেন্ট সম্পর্কে কিভাবে জানলাম? রিলেটিভ প্রোনাউন ঠিক তার পূর্বে যে নাউন বা প্রোনাউন বসে এবং তার সাথে সম্পর্ক করে সেটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আত্মবাচক সর্বনাম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত মজার, আমরা অনেক সময় প্রোনাউনগুলো চিনতে পারি না। এখানে আমরা উদাহরণের মাধ্যমে যদি চিনতে পারি তাহলে আমাদের জন্য অনেক সহজ হয়। যেমন রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে সেলফ বা সেলফ যুক্ত প্রোনাউন। এখানে সিঙ্গুলার এবং প্লুরাল এই বিষয়টি অত্যন্ত খেয়াল করার বিষয়। বন্ধুরা, আমরা কিন্তু এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করেছি, সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। সেলফ হচ্ছে সিঙ্গুলার, সেলফস হচ্ছে প্লুরাল। সেলফ এবং সেলফ যুক্ত যে প্রোনাউন থাকবে সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন হিম সেলফ, হার সেলফ, তার মানে হচ্ছে যে প্রোনাউনের সাথে সেলফ যুক্ত থাকবে সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। আমরা উদাহরণের মাধ্যমে জানি, হি killed himself, সে নিজেই হত্যা সংঘটিত হইল। তাহলে হিমসেলফ, হিমের সাথে সেলফ রয়েছে। I helped myself, আমি নিজেই সাহায্য করতে পেরেছি। তাহলে myself, মায়ের সাথে সেলফ রয়েছে। যখন আমরা প্লুরাল বলবো তখন অবশ্যই প্লুরাল কোনো প্রোনাউনের সাথে সেলফ যুক্ত হবে। যেমন they help themselves, তাহলে আমরা কিভাবে বুঝতে পারলাম? সিঙ্গুলারের সাথে সেলফ, প্লুরালের সাথে সেলফস। এমফেটিক প্রোনাউন, বন্ধুরা, এমফেটিক প্রোনাউন হচ্ছে এমন একটি প্রোনাউন যে প্রোনাউনে এর আগে আলোচনা করলাম সেলফ অথবা সেলফ যুক্ত থাকে, এখানেও তাই যুক্ত থাকে। তাহলে আমরা কিভাবে চিনব যে এটা এমফেটিক প্রোনাউন? আমরা সংজ্ঞায় দেখতে পাচ্ছি, পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলফ যুক্ত হয়ে যখন সাবজেক্টের উপর জোর প্রকাশ করে তখন তাকে এমফেটিক প্রোনাউন বলে। কিন্তু বন্ধুরা, আমরা তো ছোট ক্লাসে পড়ি, বাংলা যদি না বুঝতে পারি অথবা কোনো সেন্টেন্সে জোর কিভাবে প্রকাশ পেল সেটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এমফেটিক প্রোনাউন বুঝতে পারবো না। সেক্ষেত্রে আমরা ভুল করে সেটাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলবো। তাহলে আমরা এখানে কিভাবে চিনতে পারবো সহজ করে? আমার একটি সহজ পদ্ধতি রয়েছে, হি কিলড এ টাইগার হিমসেলফ। আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। যেমন কোনো নাউন এ টাইগার অথবা কোনো প্রোনাউন এর পূর্বে বা পরে বসে যদি কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন তৈরি হয়, বাক্যে ব্যবহৃত হয়, তাহলে সেটা হচ্ছে এমফেটিক প্রোনাউন। যেমন আই মাইসেলফ রাইট এ লেটার, এখানে আই হচ্ছে প্রোনাউন, তারপরে বসে হি কিলড এ টাইগার, এ টাইগার হচ্ছে নাউন, তারপরে বসেছে হিমসেলফ। তার মানে নাউন বা প্রোনাউনের পরে বসে যে রিফ্লেক্সিভ প্রোনাউন সেটাই হচ্ছে এমফেটিক প্রোনাউন। তাহলে বন্ধুরা, আমরা বুঝতে পারলাম সেলফযুক্ত প্রোনাউন এবং সেলফ যুক্ত প্রোনাউন এমফেটিক এবং রিফ্লেক্সিভ প্রোনাউন উভয়ই হতে পারে। আমরা নতুন একটি বিষয় স্ক্রিনে দেখতে পাচ্ছি, রিসিপ্রোকাল প্রোনাউন।
পারস্পরিক সম্পর্ক সূচক সর্বনাম। এর আগে আমরা কিন্তু জানতে পেরেছি দুটি সেন্টেন্সের মাধ্যমে, কিন্তু এখানে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করার মাধ্যমে আমরা জানতে পারবো রিসিপ্রোকাল প্রোনাউন। আমরা প্রথমেই দেখে নিচ্ছি উদাহরণ, করিম অ্যান্ড রহিম লাভ ইজ আদার। লাভ ইচ আদার, করিম এবং রহিম একে অন্যকে ভালোবাসে। তার মানে একে অপরের সম্পর্ককেই রিসিপ্রোকাল প্রোনাউন বলে। তার মানে হচ্ছে যে প্রোনাউন একে অপরের সম্পর্ক স্থাপন করে তাই হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। কিন্তু এটা অবশ্যই দুইয়ের মধ্যে হয়, কিন্তু দুইয়ের অধিকের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করে তখন কিন্তু আমরা ওয়ান অ্যানাদার ব্যবহার করব। যেমন করিম রহিম অ্যান্ড রানা অনেকের মধ্যে হয়েছে, লাভ ওয়ান অ্যানাদার, তারা একে অন্যকে ভালোবাসে। তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে যে দুইয়ের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করে তখন সেটা হচ্ছে কি ইচ আদার প্রোনাউন ব্যবহার করব। দুইয়ের অধিক যদি কোনো সম্পর্ক স্থাপন করে তখন আমরা বলবো ওয়ান অ্যানাদার। মাথায় রাখতে হবে দুইয়ের মধ্যে এবং দুইয়ের বাইরে। তাহলে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। কোনো একদিন হাজির হব নতুন কোনো একটি মজার টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।